এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বায়োলজি দ্বিতীয় অধ্যায় মানে প্রথম অধ্যায় দ্বিতীয় পার্ট প্লান্ট কিংডম নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যে বায়োলজি প্রথমে যেটা ছিল পাঁচটার যে শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমিক কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে পাঁচটা শ্রেণীবিন্যাস এবং কি বিজ্ঞানসম্মত নাম নিয়ে আলোচনা করব। তবে দেখো কি রয়েছে আজকে। আজকে মেনলি আমাদের ফোকাস কিসের উপরে থাকবে? এখন আমরা আলোচনা করব কি উদ্ভিদ রাজ্য নিয়ে। উদ্ভিদ রাজ্য মানে কি? প্লান্ট কিংডম। উদ্ভিদ রাজ্যকে আমরা কি কিভাবে ভাগ করব এবং কি প্রত্যেকটা পার্টের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কারণ কি প্রত্যেকটা পার্টের বৈশিষ্ট্য থেকে কি হয়, আমাদের কোশ্চেন জিজ্ঞেস করে, ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন বৈশিষ্ট্য তো আমাদের জানতে হবে। সেই বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আলোচনা করব। উদ্ভিদ রাজ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় ফুলের ভিত্তিতে, অপুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক মানে যে সমস্ত উদ্ভিদের ফুল উৎপন্ন হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ, আর যে সমস্ত উদ্ভিদের ফুল উৎপন্ন হয় তাদেরকে বলা হয় কি সপুষ্পক উদ্ভিদ। প্রথমত এই দুইটি ক্যাটাগরিতে ভাগ করে নিই। প্রথমে আমরা এই পোর্শনটুকু আলোচনা করব, তারপরে সপুষ্পক উদ্ভিদটা পরে আলোচনা করব। তার আগে আমরা এখান থেকে বেসিক একটু ওভারভিউ জেনে নিই। অপুষ্পক উদ্ভিদ মানে কি? সবাই যেন ফুল উৎপন্ন হয় না। ফুল উৎপন্ন হয় না মানে কি? তাহলে বীজও কি উৎপন্ন হবে না? তাহলে বীজ অ্যাবসেন্ট, তাহলে কস দিয়ে সেটা আমি বুঝিয়ে দিলাম। সপুষ্পক উদ্ভিদ তাহলে ফুল উৎপন্ন হবে, বীজও উৎপন্ন হবে। প্রথমে দেখো একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা হয়ে গেল। তার মানে থ্যালোফাইটার বৈশিষ্ট্য কি? এদের বীজ উৎপন্ন হয় না, ফুল উৎপন্ন হয় না। এটাও লিখে দাও, ফুল উৎপন্ন হয় না। আর ব্যক্তবীজি গুপ্তবীজি এদের কি? এই যে বৈশিষ্ট্য পেয়ে গেলাম, একটা বৈশিষ্ট্য জানা হয়ে গেল। এরপর দেখো এখন ধীরে 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 ধাপে ধাপে আমরা কি এগুলি জানবো। তাহলে অপুষ্পক উদ্ভিদে কি বীজ উৎপন্ন হয় না, ফুল উৎপন্ন হয় না। এদেরকে দেখো অপুষ্পক উদ্ভিদকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেইডোফাইটা। আবার থ্যালোফাইটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, শৈবাল, ছত্রাক, লাইকেন। কোনো কোনো জায়গায় ব্যাকটেরিয়াও লেখা থাকে, কিন্তু দেখো কোনো কোনো জায়গায় আবার এই ছত্রাক আর লাইকেনকে উল্লেখ করা হয় না, খালি শৈবালটাই এতটুকু করে কি দেওয়া হয়। এটা নিয়ে কিন্তু কোনো টেনশনের দরকার নেই, ঠিক আছে? কারণ কি ছত্রাক লাইকেনের মধ্যে ছত্রাক লাইকেন কি উদ্ভিদ জগতের মধ্যে রাখে না, ঠিক আছে? তাহলে দেখো অপুষ্পক উদ্ভিদের প্রথম পার্ট কি আমরা পড়বো, থ্যালোফাইটা নিয়ে আলোচনা করবো। তাহলে থ্যালোফাইটার প্রধান বৈশিষ্ট্য কি? থ্যালোফাইটা মানে এদের থ্যালোফাইটা মানে কি এদের দেহ পাতা, মূল ও কাণ্ডে বিভক্ত নয়। তাহলে আমি লিখতে পারি ফার্স্ট একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, এদের দেহ কি মূল, কাণ্ড আর কি পাতায় বিভক্ত নয়, একটা বৈশিষ্ট্য। তার মানে কি এদেরকে ডিফারেন্সিয়েট হবে। একটা গাছ থাকবে, আমরা বুঝতে পারবো না এদের কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, মানে কোনটা থেকে একটা থেকে একটা আলাদা করতে পারবো না। তাহলে কিসে বিভক্ত হয়? মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, একটা বৈশিষ্ট্য। তাই বায়োফাইটার কি হয়? বায়োফাইটারও মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, কিন্তু সেরকম ভাবে একদম ডিফারেন্সিয়েট করা যায় না, মানে এমনি বোঝা যায়, মানে অতটা না। তার জন্য কি কমপ্লিটলি না, এটা বলতে পারি আমরা। তাহলে মূল, কাণ্ড, পাতায় কমপ্লিটলি ডিভাইডেড না, ডিভাইডেড না, ডিভাইডেড না। বোঝা গেল এই কথাটা কিন্তু উল্লেখযোগ্য। তারপরে দেখো এবার টেইডোফাইটা। টেইডোফাইটা কি? আমরা ঢেঁকি শাক খাই, সেই ঢেঁকি শাকে একটা উদাহরণ। ঢেঁকি শাকটা কি একটা টেইডোফাইটা জাতীয় কি উদ্ভিদ। তাদের মানে কি মূল, কাণ্ড এবং কি পাতায় বিভক্ত থাকবে। মূল, কাণ্ড আর কি পাতায় বিভক্ত তাদের দেহ। তাহলে দেখো একটা বৈশিষ্ট্য আমাদের জানা হয়ে গেল। কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য এদের কি থাকে না, বীজ থাকে না, ফুল থাকে না। তাহলে থ্যালোফাইটারে বীজ থাকে, থাকে না। ফুল থাকে, থাকে না। বায়োফাইটার বীজ থাকে, থাকে না। ফুল থাকে, থাকে না। একই রকম ভাবে টেরিডোফাইটারও বীজ থাকে, তোমাকে যদি বলে থাকে না। ফুল থাকে, থাকে না। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পেলাম? থ্যালোফাইটার কি দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত না, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, 2 নম্বরের বৈশিষ্ট্য। বায়োফাইটার ক্ষেত্রেও কি বলবে? মূল, কাণ্ড, পাতায় কি বিভক্ত? বিভক্ত, কিন্তু কমপ্লিটলি ভাবে বিভক্ত না। টেরিডোফাইটার কি হয়? মূল, কাণ্ড, পাতায় কি বিভক্ত হয়। আমরা একটু আলাদা আলাদা ভাবে কি আইডেন্টিফাই করতে পারি। তাহলে দুটো বৈশিষ্ট্য জানা হয়ে গেল। তারপরে দেখো
বায়োফাইটার সম্পর্কে একটু জেনে নেই আরো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জেনে নেই, সেটা হলো ভ্যাসকুলার টিস্যু। ভ্যাসকুলার টিস্যু মানে সংবহন নালিকা সম্পর্কে। সংবহন নালিকা। সংবহন নালিকা বলতে আমরা কি বুঝি? জাইলেম আর ফ্লোয়েম কে বুঝি। তাহলে জাইলেম আর ফ্লোয়েম ব্যাপারটা আসলে কি? জাইলেম আর ফ্লোয়েম হলো একটা কলা। জাইলেমের কাজ কি? মনে করো এই যে একটা উদ্ভিদ, এর এটা হলো শিকড়, আর এটা হলো উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ। মাটি থেকে জল এবং খনিজ লবণ পরিবহন করতে সাহায্য করে কে? জাইলেম। তাহলে জাইলেমের কাজ কি? জল আর কি করে? খনিজ লবণ পরিবহন করে। আরেকটা অংশ থাকে উদ্ভিদের কলার মধ্যেই, এটা হলো কি? ফ্লোয়েম। এটা হলো সংবহন করার অংশ। ফ্লোয়েম কি করে? উদ্ভিদ যে খাদ্য উৎপন্ন করে সেই খাদ্যটাকে কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যায়, মানে পরিবহন করতে সাহায্য করে। তাহলে বোঝা গেল জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন। লিখে দিই একবারে, পরিবহন। তাহলে থ্যালোফাইটার কি জাইলেম আর ফ্লোয়েম আছে? থ্যালোফাইটার জাইলেম আর ফ্লোয়েম নেই। কেননা এতেও তো মূল কাণ্ড পাতায় বিভক্তই না, তাহলে কি করে থাকবে? তার মানে এখান থেকে তোমাকে আরেকটা বৈশিষ্ট্য আমরা শিখলাম এদের। জাইলেম, জাইলেমকে যে অক্ষর দিয়ে লিখলাম, আর ফ্লোয়েমকে এ। থাকে না, অ্যাবসেন্ট, থাকে না। বায়োফাইটার কি থাকে? বায়োফাইটারও থাকে না। তোমরা এখানে ক্রস করে দিলাম। কি ক্রস? জাইলেম আর ফ্লোয়েম। টেরিডোফাইটার থাকে? হ্যাঁ, টেরিডোফাইটার জাইলেম আর ফ্লোয়েম থাকে। তাহলে মানে কি? এটা রাইট, জাইলেম আর ফ্লোয়েম। কিন্তু দেখো, জাইলেমের তো চারটা অংশ থাকে, ফ্লোয়েমের সেরকম চারটা অংশ থাকে। জাইলেমের মধ্যে যে ট্রাকিজা পার্টটা থাকে সেটা কি? টেরিডোফাইটার থাকে না। আর ফ্লোয়েমের মধ্যে একটা অংশ থাকে কি? সিবনল। সেই সিবনলটাও টেরিডোফাইটার থাকে না। তাহলে বোঝা গেল। তাহলে এমনি আমি বলতে পারি যে টেরিডোফাইটার জাইলেম আর ফ্লোয়েম থাকে। এতটুকু বোঝা গেল। তাহলে শিখলাম কি? প্রথমে আমরা শিখলাম বীজ আর ফুল নিয়ে আলোচনা করলাম একটার বৈশিষ্ট্যের উপরে। 2 নম্বর কিসের বৈশিষ্ট্যের উপরে আমরা আলোচনা করলাম? এদের দেহেও মূল কাণ্ড পাতায় বিভক্ত কিনা। 3 নম্বর আমরা কিভাবে আলোচনা করলাম কিসের উপর নিয়ে? সংবহন কলা নিয়ে। এদের সংবহন কলা আছে কি নেই। তাহলে এতটুক সম্পর্কে আশা করি সবার বোঝা গেল। তারপর আরেকটা জিনিস বলে রাখি, বায়োফাইটাকে কি বলা হয়? উভচর বলা হয় উদ্ভিদ। কেন? বায়োফাইটা সাধারণত স্থলে কি করে? এরা জন্মায়। কিন্তু যখন এরা প্রজননের সময় হয়, মানে একটা গাছ থেকে আরেকটা গাছ সৃষ্টি হবে, তখন এরা জলে চলে যায়। এর জন্য বায়োফাইটাকে কি বলা হয়? উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। মনে থাকবে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। বোঝা গেল। তারপরে দেখো, আমরা এবার আলোচনা করব কি? থ্যালোফাইটার ভাগ। থ্যালোফাইটার নিয়ে কি? শৈবাল, ছত্রাক আর কি লাইকেন, এদের নিয়ে আলোচনা করব। দেখো, আমরা ছত্রাক নিয়ে আজকে আর আলোচনা করব না। কারণ কি? পূর্বের ভিডিওতে আমরা ছত্রাক নিয়ে ডিটেলসে কি করেছি? আলোচনা করেছি। আজকে মেইনলি আমাদের আলোকপাত থাকবে কি? শৈবাল এর উপরে আর লাইকেন নিয়ে আলোচনা করব। শৈবাল সাধারণত কি হয়? সবুজ হয়। তার মানে সবুজ হলে পরে কি হবে? এদের দিয়ে ক্লোরোফিল মজুদ থাকে। তাহলে ক্লোরোফিল থাকলে এরা কি করতে পারবে? খাবার তৈরি করতে পারবে। খাবার যদি কোনো না তৈরি করতে পারে, শৈবালকে আমরা কি বলবো? স্বভোজী বলবো। স্বভোজী মানে কি? যারা নিজের খাবার নিজেই প্রডিউস করতে পারে, তখন তাকে আমরা বলি স্বভোজী। তাহলে শৈবাল কি হবে? স্বভোজী। এটা কিন্তু মনে রাখবে। লাইকেন নিয়ে আমরা একটু পরে ডিটেলস আলোচনা করবো, এখন বলছি। এবার আসি সপুষ্পক। সপুষ্পক উদ্ভিদ মানে কি? যাদের ফুল উৎপন্ন হয়, ও ফুল উৎপন্নের ফুল থেকে কি তৈরি হবে? বীজ তৈরি হবে। এটাই হলো কি? সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ব্যক্তবীজী, একটা হলো গুপ্তবীজী। ব্যক্তবীজী মানে কি? যাদের বীজটা ফলের বাইরে থাকবে তাকে আমরা বলবো কি? ব্যক্তবীজী। ব্যক্ত মানে বাইরে, গুপ্ত মানে ভেতরে থাকবে। বীজটা ভেতরে থাকবে, তখন তাকে বলবো গুপ্তবীজী। ব্যক্তবীজের ইংরেজিতে টার্মটা কি? নাম কি? জিমনোস্পার্ম। আর গুপ্তবীজের ইংরেজি নাম হলো অ্যাঞ্জিওস্পার্ম। দেখো, আমরা যে রেলওয়ে বা এসএসসি যখন পরীক্ষা দিতে যাই, তখন কিন্তু অপুষ্পক উদ্ভিদের ইংরেজি দেওয়া থাকে ক্রিপ্টোগ্রাম। তুমি বাংলা সিলেক্ট করলে কিন্তু দেখো অপুষ্পক উদ্ভিদ লেখা থাকবে না অনেক সময়। কারণ কি? ওরা ট্রান্সলেট করতে কি করা? ক্রিপ্টোগ্রামটাকে ক্রিপ্টোগ্রামে লিখে দেয়। তার মানে কি? তোমাদের ইংরেজি টার্মটাও জানতে হবে। ক্রিপ্টোগ্রামটাকে বাংলায় লিখে দেবে ক্রিপ্টোগ্রাম।
ঠিক আছে, এই জন্য ইংরেজি নামগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি, ইংরেজি নামগুলো তোমরা পড়বে। সেরকম মনে রাখবে ব্যক্তবীজি মানে জিমনোস্পার্ম, জিমনোস্পার্মকে বাংলায় লিখে দিবে। তুমি যদি ব্যক্তবীজি মানে জিমনোস্পার্ম না জানো, তুমি তো অ্যান্সার করতে পারবে না, কনফিউজ হবে কোনটা গুপ্তবীজি কোনটা ব্যক্তবীজি। আর গুপ্তবীজি মানে অ্যাঞ্জিও, মনে রাখবো কিভাবে, সেটা সহজভাবে মনে রাখতে পারো। অ্যাঞ্জিও মানে কি আন্দার, আন্দার মানে কি ভেতরে থাকে, এইভাবে মনে রাখো। গুপ্তবীজি মানে অ্যাঞ্জিওস্পার্ম, আর ব্যক্ত মানে জিমনোস্পার্ম। তাহলে ব্যক্তবীজি মানে যাদের বীজ কি থাকবে, বাইরে থাকবে। গুপ্তবীজ মানে কি, যাদের বীজটা কি ফলের ভেতরে থাকবে। তাহলে দেখো ব্যক্তবীজি উদ্ভিদের কিন্তু ফুল হয় না, ফুল হয় না, আর কি বীজ উৎপন্ন হয়। তাও দেখো এটাকে সপুষ্পক উদ্ভিদের মধ্যে রেখেছি, তার মানে কি ফুল ও বীজ দুটোই কি আমাকে কানেক্ট করতে হবে সবসময়। আর দেখো ব্যক্তবীজী উদ্ভিদটা সাধারণত কি পাইনাস, সাইকাস, এগুলো হলো ব্যক্তবীজী। ব্যক্তবীজী উদ্ভিদ সাধারণত পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায়, যেখানে কি জনবসতি বিভিন্ন পশু পাখি কম থাকে, সেই সমস্ত জায়গায় কি পাহাড়ি অঞ্চলে মেনলি দেখতে পাই আমরা কি ব্যক্তবীজী উদ্ভিদ। আর দেখো যদি আমরা এইভাবে মনে রাখতে পারো, পরীক্ষায় আসে ব্যক্তবীজী উদ্ভিদ সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়, পাহাড় পার্বত্য এলাকায় দেখতে পাওয়া যায়। কেন কি হয় মনে রাখবো, পাহাড় পর্বতে কি পশু পাখি বা কম থাকেই থাকে, আর মানুষজনও কম থাকে, এর ফলে কি হবে, বীজটা কি করে, একটা বীজ থেকে কি একটা উদ্ভিদ কি জন্মগ্রহণ করে, সেই বীজটাকে কি প্রোটেক্ট করতে লাগে। এই জন্য কি আমাদের ভুক্তভোগী থাকে আমাদের এখানে, কারণ কি আমাদের এখানে পশু মানুষজন চলাফেরা বেশি, তাহলে বীজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পাহাড়ে গেলে কি নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই জন্য কি বীজটা বাইরে থাকে, এইভাবে মনে রাখো। ঠিক আছে, বোঝা গেল। গুপ্তবীজি মানে কি, আমরা যে সময় সচরাচর যে সমস্ত উদ্ভিদে আম জাম কাঁঠাল এগুলো সব কি গুপ্তবীজি উদ্ভিদ। কারণ কি, এই যে আমরা কি দেখতে পাই ফলের ভিতরে বীজটা কি করে অবস্থান করে, এই জন্য কি গুপ্তবীজি। আর গুপ্তবীজি উদ্ভিদে তো ফুলও উৎপন্ন হয় এবং কি ফলও কি উৎপন্ন হয়। তাহলে বোঝা গেল গুপ্তবীজির বৈশিষ্ট্য কি। গুপ্তবীজিকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো একবীজপত্রী, একটাও দ্বিবীজ। একবীজপত্রী ইংরেজি কি মনো, মনো মানে এক, ডাই মানে কত দুই। এভাবে মনে রাখো, ইংরেজিটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। একবীজপত্রী মানে কি, অনেকের ধারণা থাকে যাদের একটা মাত্র বীজ থেকে তাদের একবীজ, আচ্ছা বীজ না সরি বীজপত্র যদি থাকে তখন তাকে বলবো আমরা একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী মানে যে সমস্ত বীজের মধ্যে দুটো বীজপত্র থাকে তখন তাকে বলবো কি দ্বিবীজপত্রী। বীজপত্র মানে বীজের কাভা। ঠিক আছে, তাহলে বীজের যে কাভার, এটা দরকার কেন একটু আলোচনা করে নিই। দেখো একটা আমরা জানি কি একটা গাছ কিভাবে সৃষ্টি হয়, একটা বীজ থেকে তো একটা গাছ সৃষ্টি হয়। মনে করো একটা গাছের বীজটা লাগানো হলো, সেখান থেকে একটা চারা গাছ সৃষ্টি হবে। চারা গাছ যখন বৃদ্ধি পাবে, বৃদ্ধির জন্য তো পুষ্টি পদার্থের দরকার পড়বে। সেই পুষ্টি পদার্থ নিবে কোথা থেকে, এই যে বীজের মধ্যে যে বীজপত্র থাকে সেখান থেকে সে কি করে পুষ্টি রস শোষণ করে। আশা করি বোঝা গেল এতটুকু। এখন দেখো আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে ডিটেইলি একদম বৈশিষ্ট্য আলোচনা করে একটা বেসিক ওভারভিউ দেওয়া হলো। কেন, পরীক্ষায় যদি তোমাদের একটা বেসিক ওভারভিউ থাকে, আজকে এই যে এখানে যতটুকু বলা হলো এখান থেকে তোমরা দেখবা আমি যে যে বৈশিষ্ট্যগুলো ডিটেলসে লেখা তোমরা নিজেরাই বৈশিষ্ট্য লিখতে পারবে। তবে দেখো এখন আমরা আলোচনা করব প্রত্যেকটা পার্ট নিয়ে। বললাম থ্যালোফাইটা, থ্যালোফাইটা মানে কি, দেখো বৈশিষ্ট্য কি রেখে, দেহ অবিভক্ত। অবিভক্ত মানে কি, এদের দেহ মূল কাণ্ড পাতায় কি বিভক্ত নয়, এই জন্য অবিভক্ত লিখেছি। মূল কাণ্ড আর কি পাতা বিভক্ত নয়। এদের কি সংবহন কলা অনুপস্থিত। সংবহন কলা মানে আমি কি বললাম, চাইলেম আর ফুলেম এদের কি করে অনুপস্থিত থাকে, মানে নেই। বীজ, এ তো অপুষ্পক উদ্ভিদ, তাহলে বীজ থাকবে থাকবে না, বীজও থাকবে না। ফুল থাকবে থাকবে না, ফল থাকবে থাকবে না। আশা করি বোঝা গেল এগুলো। তাহলে কি এগুলো কি মুখস্থ করার দরকার আছে, দরকার নেই। বাসস্থান, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে কোন জায়গায় এরা সাধারণত জন্মায়। এরা জন্মায় সাধারণত কি জলা জায়গায়, মানে করো কোনো জায়গায় মনে করো একটু ভেজা ভেজা আছে সেই সমস্ত জায়গায়, বা জলাভূমিতে এরা কি জন্মায়, থ্যালোফাইটা জাতের উদ্ভিদ। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে নিচের কোনটি থ্যালোফাইটা উদ্ভিদ, তোমাকে এই জন্য উদাহরণগুলো জানতে হবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। ক্লামাইডোমানাস, স্পাইরোগাইডা আর ভলবক্স হলো কি থ্যালোফাইটার উদাহরণ। দেখো তাহলে থ্যালোফাইটার মধ্যে এদের ছবিগুলো একবার দেখে নাও, তাহলে কি বেশি দিন মনে থাকবে। এটা হলো আমাদের ক্লামাইডোমানাসের পিকচার, এটা হলো ক্লামাইডোমানাস, এটা হলো স্পাইরোগাইরা, নেক্সটটা হবে আমাদের ভলবক্স, এই হলো ভলবক্সের ছবি। তাহলে পরীক্ষা যদি বলে স্পাইরোগাইরা কিসের উদাহরণ, তোকে অ্যান্সার কি করতে হবে, থ্যালোফাইটার উদাহরণ। তাই নেক্সটে আসছি। এবার আমরা আলোচনা করব কি শৈবাল নিয়ে কি করব, আলোচনা করব। শৈবাল
শৈবালে কি সংবহন কলা থাকে? সংবহন কলা মানেই আমরা বুঝতে হবে জাইলেম আর ফ্লোয়েম অনুপস্থিত। আশা করি বোঝা গেল। এদের কোষ প্রাচীর কি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। উদ্ভিদেরও কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। এদের পুষ্টি কি? স্বভোজী। এদের পুষ্টি কি? স্বভোজী। স্বভোজী মানে কি? শৈবাল সবুজ হয় আর কি করে নিজের খাবার নিজেরাই কি করতে পারে? তৈরি করতে পারে, তাই জন্য এরা কি স্বভোজী। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এদের উদাহরণ কি? উদাহরণ কি রয়েছে? কোল্লোরেল্লা আর কি স্পাইরোগাইরা হলো কি এদের উদাহরণ। তাহলে কোল্লোরেল্লা উদ্ভিদ আর স্পাইরোগাইরা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এখান থেকে একটা কোশ্চেন আসে যে কোল্লোরেল্লা থেকে পরীক্ষায় কি সবচেয়ে বেশি কোশ্চেন আসে। পরীক্ষায় আসবে যে মহাকাশযানে মহাকাশ বিজ্ঞানীরা কোন শৈবালকে নিয়ে যায়? তাহলে অ্যান্সার কি হবে? কোল্লোরেল্লা হবে কি এর সঠিক অ্যান্সার। কেন নিয়ে যায় এখন সবার মনে প্রশ্ন। মহাকাশচারীরা যখন কোল্লোরেল্লা উদ্ভিদকে মহাকাশে নিয়ে যাবে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কোল্লোরেল্লা উদ্ভিদের তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে যার জন্য মহাকাশচারীরা মহাকাশে নিয়ে যায়। কি কি তিনটি বৈশিষ্ট্য? এক নম্বর হলো কোল্লোরেল্লা উদ্ভিদটা কি করতে পারে? সবুজ। এরা কি করে? সূর্যের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারে, এক নম্বর। তাহলে খাবার তৈরি করলে আমার লাভ কি? মহাকাশচারীদের লাভ কি? খাবার তৈরি করার সময় আমরা জানি কি উদ্ভিদ কোন গ্যাস উৎপন্ন করে? অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে মহাকাশচারীদের কিসের প্রয়োজন? অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, আর যদি এক্সট্রা আরো অক্সিজেন পেয়ে যায় তাহলে সুবিধা। কারণ কি ওখানে লোক থাকে, লোক থাকার ফলে কি হয় মহাকাশচারীরা দুজন থাকে কি কার্বন ডাইঅক্সাইড বেশি হবে। আর তাদের কি কার্বন ডাইঅক্সাইড যখন বেশি হয়ে যাবে তোকে সম্মানতা আনতে হবে, তো এই জন্য তো অক্সিজেন দরকার, এই জন্য কি নিয়ে যায়? কোল্লোরেল্লা। তাহলে এক নম্বর বোঝা গেল। আবার দেখো কোল্লোরেল্লা উদ্ভিদকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, কারণ কোল্লোরেল্লার মধ্যে প্রচুর পুষ্টি পদার্থ থাকে, এর জন্য কি এরা তাদেরকে কি করে খাবার হিসেবেও কি করে গ্রহণ করে। তিন নম্বর কারণ হলো কি এদের প্রজনন ক্ষমতা। প্রজনন ক্ষমতা মানে ব্যাপারটা কি? মানে কি এরা দ্রুত বংশ বিস্তার করতে পারে। ঠিক আছে, মনে কর একটা একটা ডালির মধ্যে অনেক মনে কর কোল্লোরেল্লা চারা লাগানো আছে, তুমি খেয়ে নিল মহাকাশচারীরা, এখন তো মহাকাশ সূর্যের তো পাওয়াই যাবে, সঙ্গে সঙ্গে আবার কি দ্রুত আরো প্রজনন হয়ে আরো অনেকগুলো কি সৃষ্টি হয়ে যায়। তার মানে কি সব খাওয়া যাবে না, কিছু কিছু খেয়ে কিছু লিখে আবার পরের দুদিনের মধ্যে আবার কি হবে বিশাল আকারে বৃদ্ধি হবে। এই জন্য কোল্লোরেল্লা উদ্ভিদকে মহাকাশচারীরা তাদের কি সঙ্গে নিয়ে যায়। আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমরা আলোচনা করব লাইকেন। লাইকেন কি? লাইকেন হলো শৈবাল আর ছত্রাকের সংযুক্তিতে তৈরি। ছত্রাক মানে ফাঙ্গি। লাইকেন একটা মিথস্ক্রিয়া সৃষ্টি করে, আসলে শৈবাল ও ছত্রাকে একটা মিথস্ক্রিয়া মানে দুটো যোগ বন্ধনে তৈরি হয় কি লাইকেন। শৈবাল কি সবুজ, সবুজ হওয়ার জন্য এটা কি করে? পূর্বে আলোচনা আলোচনা করা হলো খাবার তৈরি করতে পারবে। আর ছত্রাক কি করবে? সেখান থেকে খাবার গ্রহণ করবে। তাহলে পুষ্টি রস গ্রহণ করলো কে? শৈবাল থেকে ছত্রাক। তাহলে ছত্রাককে আবার শৈবাল নিজের আন্ডারে রাখবে কেন? কেননা ছত্রাক যে থাকে ছত্রাকের উপরে কি করে শৈবালটা অবস্থান করে, মানে কি ছত্রাককে শেল্টার হিসেবে কাজ করে নেয় করে কে? শৈবাল। এর জন্য কি দুজন দুজনের উপকার হচ্ছে, এই যে দুজনের মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয় কি লাইকেন। আশা করি বোঝা গেল। তারপরে দেখো শৈবালকে কতগুলি ক্যাটাগরিতে মানে ভাগ করেছি আমরা, এখান থেকে কিভাবে কোশ্চেন জিজ্ঞেস করে সেটি হলো কি গ্রিন অ্যালগি, রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। গ্রিন অ্যালগি কে কি থাকে? ক্লোরোফিল নামে একটা রঞ্জক পদার্থ থাকে, এটা সবগুলি রঞ্জক পদার্থের নাম। রঞ্জক পদার্থ থাকলে কি পরীক্ষা আসবে গ্রিন অ্যালগি কেন গ্রিন? কারণ কি এদের মধ্যে ক্লোরোফিল নামক কি থাকে রঞ্জক পদার্থ থাকে। নেক্সট কোশ্চেন আসবে রেড অ্যালগি কেন রেড? কারণ কি এদের মধ্যে ফাইট ফাইট ফাইকো ইরেথিন নামে কি থাকে রঞ্জক পদার্থ থাকে, এর জন্য এরা রেড। ব্রাউন অ্যালগি কেন ব্রাউন? এদের মধ্যে ফিউকোজিনেথিন নামে কি থাকে রঞ্জক পদার্থ। এইভাবে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে। নেক্সটে কি রয়েছে ব্লু গ্রিন অ্যালগি। এটা কেন ব্লু গ্রিন? এদের মধ্যে ফাইকোসায়ানিন নামে রঞ্জক পদার্থ। এইভাবে কোশ্চেন কি করবে জিজ্ঞেস করবে। আশা করি বোঝা গেল। আরেকটা একটা কোশ্চেন জিজ্ঞাসা আসে পরীক্ষায় SLOT স্লোথ বিয়ার। স্লোথ বিয়ার কি এক ধরনের ভাল্লুক, এরা অলস টাইপের হয়। এদের দেহের মধ্যে শৈবালের কি হয় আস্তরণ জমা থাকে। এরা দেখবে এটা সার্চ করে দেবে স্লোথ বিয়ার নেবে, সার্চ করবে দেখবে এদের দেহে কি অনেকটা কি সবুজ সবুজ অলস টাইপের, মানে এদের দেহে শৈবাল কি করে বাসা বাঁধে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে।
এখন আমরা আলোচনা করব কি বায়োফাইটার নিয়ে। বায়োফাইটার দেহ কি সম্পূর্ণরূপে বিভক্ত নয়, যা পূর্বে আলোচনা করলাম। এদের সংবহন কলা কি অনুপস্থিত। এদের বীজ ও ফুল কি থাকে থাকে না, যা আলোচনা করা হয়েছে। বায়োফাইটা কি জলেও থাকে আর কি স্থলেও থাকে। জলে যখন স্থলে সাধারণত থাকে, আর জলে কখন যায় প্রজননের সময় এরা কি করে চলে যায়। এই জন্য বায়োফাইটাকে কি বলা হয় উভচর বলা হয়, উদ্ভিদ জগতের উভচর। তাহলে উদাহরণগুলি কি রয়েছে মস, রিক্সিয়া, লিভারোট, হর্নথ হলো এগুলি উদাহরণ। কারণ পরীক্ষায় কিন্তু উদাহরণ কিন্তু জিজ্ঞেস করে, পরীক্ষায় যে বায়োফাইটার উদাহরণগুলি কি কি বোঝা গেল। আর দেহ সম্পূর্ণরূপে বিভক্ত মানে না হয় কেমন, এর দেহ মূল কাণ্ড পাতায় কি সম্পূর্ণরূপে বিভক্ত। এই দেখো আমরা ছবি দিয়ে রেখেছি, তাহলে মনে রাখতে হবে। এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো মস। মস সাধারণত কোথায় জন্মায় বলো তো দেখি। আমরা যেখানে জলা জায়গা মানে কি এমনকার যে জলের ট্যাপ ট্যাপ রয়েছে, যেখানে জল পড়তে থাকে, সেখানে দেখবে এরকম শ্যাওলা জাতীয় সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলি কি মস। আর রিক্সিয়া কি, এই দেখো এই টাইপের রিক্সিয়া, একে বলা হয় কি লিভার ওর্থ। আর এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা হলো কি হর্ন। এই এক্সাম গুলো দেওয়া হয়েছে কেন, কারণ কি এই এক্সাম গুলো কি পরীক্ষায় রিপিটেশন করা যায়, এগুলো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই নেক্সটে দেখি। এবার আমরা যেটা করবো টেরিডোফাইটা নিয়ে। টেরিডোফাইটার কি বলছি, দেহ কি বিভক্ত। দেহ মানে কি এর দেহ মূল, কাণ্ড ও পাতায় কি বিভক্ত। এদের সংবহন কলা কি উপস্থিত। তার মানে এদের সংবহন কলার মধ্যে কি রয়েছে জাইলেম আর কি ফ্লোয়েম দেখতে পাওয়া যায়, কিন্তু জাইলেমের মধ্যে এদের কি থাকে না ট্রাকিয়া থাকে না, আর ফ্লোয়েমের মধ্যে সিগন্যাল থাকে না। এদের ফুল, ফল ও বীজ কি থাকে অনুপস্থিত থাকে। এরা সাধারণত কোথায় বাসস্থান করে স্থলে বাসস্থান করে। উদাহরণ কি ডায়োপোটেরাস, লাইকোপোডিয়াম, সেলা জেনিল্লা, এগুলি হলো কি টেরিডোফাইটার উদাহরণ। পরীক্ষা কিন্তু টেরিডোফাইটার উদাহরণ তুমি জিজ্ঞেস করো। ছবিগুলো দেখে নাও। এই যে প্রথম ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটা সবার পরিচিত ছবি, এটা কি ডায়োপোটেরাস। পরেরটা কি লাইকোপোডিয়ামের ছবি, এই দেখো। তারপরটা কি সেলা জেনিল্লা। এবার আমরা আলোচনা করব কি ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদ নিয়ে। এবার ছকের সাহায্যে লেখার কারণ কি বুঝতে সুবিধা হয়। ব্যক্তবীজী এদের দেহ কি বিভক্ত, তার মানে কি যে দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত, রুট, স্টিম আর লিভে বিভক্ত। এদেরও তাই। সংবহন কলা কি এদের উপস্থিত, জাইলেম আর ফ্লোয়েম কি এদের দেখতে পাওয়া যায়, এদেরও কি দেখতে পাওয়া যায়। ফুল, ফল ও বীজ নিয়ে বৈশিষ্ট্য। এদের কি বীজ উৎপন্ন হয় কিন্তু ফুল কি সরি এদের বীজ উৎপন্ন হয় কিন্তু ফুল নয়। তাহলে ব্যক্তবীজীদের কি উৎপন্ন হয় একটু আগে আলোচনা করেছি আমি, এদের কি ফুল উৎপন্ন হয় না কিন্তু বীজ নয়। বীজটা কোথায় থাকে বাইরে থাকে, ন্যাকেট অবস্থায় থাকে, বোঝা গেল। তারপরে কি গুপ্তবীজীদের সবাই জানো, আমার জাম, কাঁঠাল, লিচু যেগুলি সবই গুপ্তবীজী উদ্ভিদ। ফুল, ফল, বীজ এদের কি উৎপন্ন হয়। উদাহরণ কি সবচেয়ে বেশি ব্যক্তবীজী উদাহরণটা ইম্পর্টেন্ট। এদের উদাহরণ হলো কি পাইনাস এবং কি সাইকাস। গুপ্তবীজী কি আম, জাম, লিচু। এখন দেখো তোমাদের দুটো ছবি দেওয়া রয়েছে, এই দুটো হলো কি ব্যক্তবীজীর ছবি। প্রথমের ছবিটা দেখো, এই যে এটা হলো কি এটা হলো পাইনাসের ছবি প্রথমেরটা, আর পরেরটা হলো সাইকাস। এই যে ঠিক আছে, নেক্সট দেখো। এবার আমরা আলোচনা করব দ্বিবীজপত্রী আর একবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। পার্থক্য বলবো না, একবারে বৈশিষ্ট্য সহ পার্থক্যই আকারে লেখা হয়েছে। এদের বীজপত্র কি দুটি থাকে, আর একবীজপত্রী মানে কি একটা বীজপত্র থাকে। বীজপত্র কি কাজ করে যে আমি পূর্বে আলোচনা করেছি। এদের মূল কি প্রধান মূল, আর এদের কি গুচ্ছ মূল। গুচ্ছ মূল মানে কি যে মূলটা দেখবে এরকম ঝিরিঝিরি থাকে। হ্যাঁ কি বিরুৎ জাতীয় উদ্ভিদ। বিরুৎ জাতীয় মানে কি যাদের কি দুর্বল কাণ্ড থাকে, শক্তমুক্ত কাণ্ড নেই, যেমন অসালো কাণ্ড, যেমন কি ঘাস, দূর্বা, বাঁশ, এই সমস্ত উদ্ভিদ হলো কি একবীজপত্রী। ধান, গম প্রত্যেকটা কি একবীজপত্রী। এদের মূলগুলো দেখবে এরকম গুচ্ছ মূল। আর আম, জাম, কাঁঠাল এদের মূলগুলো দেখবে কি প্রধান মূলের মতো দেখতে পাওয়া যায় এরকম একবারে। আশা করি বোঝা গেল। সংবহন কলা রিং আকৃতি, এদের সংবহন কলা থাকে জাইলেম বলে। রিং আকৃতির মানে কি
মানে কি ভিতরে স্ট্রাকচারটা বলা হয়েছে, মানে কি এখানে সংবহন করা জাইলেম আর ফ্লোয়েম গুলো এই আকারে থাকে, এইভাবে গোল 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 আকারে থাকে। আর একবীজপত্রী উদ্ভিদে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে জাইলেম ফ্লোয়েম কলাগুলো এরকম মনে করো ভিতরে এইভাবে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আকারে থাকে। আশা করি বোঝা গেল। পাতার শিরাবিন্যাস, দ্বিবীজপত্রী উদ্ভিদের জালাকাকার শিরাবিন্যাস দেখা যায়। এটা মনে করো একটা পাতা উদ্ভিদ, ঠিক আছে। পাতারটা যদি মনে করো অনেকদিন পুরানো হয়ে যায় বা ভালো করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে একটা প্রধান শিরা থাকবে, আর পাতার মধ্যে দেখো এরকম থাকে, এটাকে বলা হয় জালকাকার শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় যেমন বিরু জাতীয় কলা পাতার মধ্যে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে কলা পাতাটা থাকবে, কলা পাতার মধ্যে দেখো এইভাবে শিরাগুলো এইভাবে থাকে, একটা নিজস্ব সমান্তরাল পথ, এটা হলো কি সমান্তরাল শিরাবিন্যাস। এবার দেখো ফুলের পাপড়ি কেমন থাকে। দ্বিবীজপত্রী ফুলের পাপড়ি কি 4 ও 5-এর গুণিত, মানে কি 4-এর গুণিত 4 দুগুণে 8, 4টা থাকতে পারে, 8টা থাকতে পারে, অথবা 16টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, মোট এরকম। আর একবীজপত্রী 3-এর গুণিত 3টে থাকতে পারে, 6টা থাকতে পারে, এটা হলো কি 3-এর গুণিত। উদাহরণ কি সরিষা, সূর্যমুখী, আম, জাম, কাঁঠাল, এগুলো হলো কি দ্বিবীজপত্রী উদাহরণ। একবীজপত্রী কি গম, ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, পেঁয়াজ, বাঁশ, এগুলো কি একবীজপত্রী উদ্ভিদের। সাধারণত বিরু জাতীয় উদ্ভিদগুলো কি হয় একবীজপত্রী। ঠিক আছে, এতটুকু নিয়ে আশা করি কারো কনফিউশন নেই। এবার আমরা আলোচনা করব সাইন্টিফিক নেম। পরীক্ষায় তোমাকে ডাইরেক্ট সাইন্টিফিক নেম কি করবে জিজ্ঞেস করবে। দেখো সাইন্টিফিক নেম প্রথম দেওয়া চালু করেছিল লিনিয়াস, কার্ল লিনিয়াস। পরীক্ষা এটা জিজ্ঞেস করতে পারে, কার্ল লিনিয়াস বা কার্লাস লিনিয়াস। এই জন্য তাকে কি বলা হয় দ্বিপদ নামকরণের জনক। এই যে দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হোমোসেপিয়েন্স, এই দুটো নাম, প্রথমটাকে গণ, পরটাকে বলা হয় প্রজাতি। এই যে দুটো নামের সংযোগ সে তৈরি, এই জন্য কি দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়, কারণ তিনি প্রথম যে বিজ্ঞানসম্মত নাম দেওয়ার চেষ্টা করেছিলেন। বিজ্ঞানসম্মত নাম দেওয়ার উদ্দেশ্য কি, মনে করে একটা কোনো একটা জীবের যদি বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয় তাহলে কি সারা বিশ্বের লোক এটাকে কি নেবে, কারণ কি প্রত্যেকটা জীবে প্রত্যেকটা মানে করো উদ্ভিদ বা ইসের কি বিভিন্ন জায়গায় বিভিন্ন কি কথ্য নাম রয়েছে, ওর নাম যেহেতু আমাদের ভেরু নেই, কিন্তু বিভিন্ন রিজিয়ন অনুযায়ী নাম, কিন্তু আমাদের একটা ওভারঅল নাম যেটি একটা নাম যে সবাই চিনবে। এর জন্য কিসের প্রয়োজন, সাইন্টিফিক নেমের প্রয়োজন। তাহলে মানুষের সাইন্টিফিক নেম এটা তোমরা সবাই জানো, হোমোসেপিয়েন্স, এটা মুখস্থ করতে হবে। লেপার্ডের কি প্যান্থেরিয়া পারডাস, টাইগারের কি প্যান্থেরা টাইগ্রিস, লায়নের কি প্যান্থেরা লিও, পি মানে মটরশুটি পিসাম সিটিভাম, ক্যাটের কি ফেলিস ডোমেস্টিকা, ফগ মানে ব্যাঙের রানা টাইগিনা, রাইস মানে খাই আমরা যে চাল খাই অরাইজা স্যাটাইভা, হুইট গম টিটিকাম অ্যাসিটিভাম, কাওয়ের বোস ইন্ডিকা, আর আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এগুলো মুখস্থ করে, এছাড়াও আরো অনেক রয়েছে, প্রত্যেকটা জীবেরই বিজ্ঞানসম্মত নাম রয়েছে। এটা মনে করো পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে। আরো মনে করো তোমরা রিসেন্ট পেপার দেখবে যেগুলোতে মনে করো পরীক্ষায় রিপিটেশন হয়, সেই সমস্ত বিজ্ঞানসম্মত নামগুলো হাজার তো তোমরা মুখস্থ করার দরকার আমরা পাবো না, যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই ছিল আমাদের মোটামুটি ক্লাস বিজ্ঞান সম্বন্ধে। তাহলে পূর্বে আমরা যারা প্রথম ক্লাসটি দেখো তারা সেই ক্লাসটি দেখবে, ওখানে বেসিক নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে, পাঁচ সেন্টিমিটার আর শৈবাল টৈবাল বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে। আজকে আমরা কিছু উদ্ভিদ জগৎ যে রয়েছে তাদের বিভিন্ন যে ভাগগুলি রয়েছে প্রত্যেকটা ভাগের বৈশিষ্ট্য আলোচনা করলাম, আর বিজ্ঞানসম্মত নামগুলি নিয়ে কি করলাম আলোচনা করলাম, যেগুলি থেকে পরীক্ষায় ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। তবে আমাদের যে আজকে ক্লাস করানো হলো, আজকের ক্লাস তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কোনো ডাউট হলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।